আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার সেই পাঠানো প্রতিবেদন, যেভাবে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী, ফোন এসেছিল, তারপরে এই মর্মান্তিক পরিস্থিতি। আমরা আবারও জানবো, আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত রয়েছে আমাদের সঙ্গে। বিষ্ণুব্রত, এখন পরিস্থিতিটা কি? দেখো মজা, তোমাকে একটা কথা বলি, এই মুহূর্তে যে অবরোধ চলছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দমকল এতক্ষণ পরে এসেছে। সকাল থেকে ঘটনা 8টা থেকে চলছে, দমকল কিন্তু এতক্ষণে এসে তারা নিবানোর কাজ চলছে। দমকলের কর্মীরা রয়েছেন, তারা আগুন নেভাচ্ছেন একের পর। যেখানে বালির গাদা ছিল, জিনিসপত্র লাট করে যেখানে আগুন লাগানো হয়েছিল, সে তুমি দেখছো পায়ে করে সেগুলোকে রাস্তা পরিষ্কার করছেন। অন্য কিছু কিছু জায়গায় এখনো দেখতে আগুন কিন্তু জ্বলছে, দোকানে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, খড়ের গাদা আগুন জ্বলছে। একটা পর একটা ধাপে 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 করে তারা কিন্তু আগুনটা বন্ধ করে নিয়ে আসার চেষ্টা করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটুখানি তাদের সঙ্গে একটু একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব। দাদা একটু যদি দাদা একটু, এই মুহূর্তে আগুন কি পরিস্থিতি আছে? আপনি আগুনের পরিস্থিতিটা কেমন আছে? পরিস্থিতি কন্ট্রোলে আছে, এখন আছে। আর এখন কতগুলো বন্ধ করতে বাকি আছে, যদি একটা হিন্ট দিয়ে বলেন। এখন আমরা এখানে যা দেখেছি সব বন্ধ করে দিয়েছি। না, এই যে সামনের দিকে এখন আগুন জ্বলছে, ঠিক আছে, আমরা যাচ্ছি। একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণ। আমরা একটা প্রশ্ন হচ্ছে, একটা হিন্ট এত দেরি হলো কেন? এত দেরি হলো কেন? আমরা থানায় চলে এসেছি, থানা স্পট না দিলে আমরা থানার সঙ্গে করেছে। কিন্তু সকাল 8টা থেকে ঘটনা, তারা কিন্তু একটা বলতে চাইছেন যে স্বাভাবিক কারণে যতটা পারছেন একটার পর একটা বন্ধ করার চেষ্টা করে আসছেন। ইতিমধ্যে আমরা দেখলাম দুটো জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে পরিষ্কার করেছেন, এবং এর পরপরই যতই আমরা এগিয়ে যাব দেখছি বিভিন্ন দোকানগুলোতে এখন আগুন চলছে, দিক আরো ধোঁয়ার আকার রূপ নিয়েছে। সেই জায়গায় যখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তেমন পুলিশ রয়েছে, এবং এই মুহূর্তে নন্দীগ্রাম যে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে কিন্তু দমকল এতক্ষণে করে পৌঁছল। সাধারণ মানুষের একটা প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে, দাদা আপনি কি এইখানকার দাদা এইখানকার? এই যে আগুন এতক্ষণ করে দমকল এলো, এটা তো অনেক আগে আসার দরকার ছিল। এরা আসবে কি করে? এরা যখন খবর দিয়েছে তখন না আসছে। এরা তো আগুন জ্বালানোর পরে এসছে না, যখন ছেপে গেছে তখন এসছে। তার আগে আসবে না, কিন্তু আসবে না, তার আগে আসবে না। এরা বললে না আসবে, বলেইনি তো, আসবে কি করে? দমকলকে জানানো হয়নি, তার জন্য আসেনি তো না। আগুন যখন অফ হয়ে যায়, আগুন যখন ছেপে যায়, তখন এরা জানিয়েছে যে আগুন জ্বলে গেছে। পুলিশ তো ছিল, হ্যাঁ পুলিশ ছিল। ওরা না থাকার থেকে না থাকাই বেশ। তারা সাধারণ মানুষ এটা ক্ষোভ করছেন যে কেন এতক্ষণ পর্যন্ত দমকল এলো না। এখান থেকে দমকল কেন্দ্রটা কত দূরে? এখান থেকে কত হবে? 10 কিলোমিটার মাত্র। একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, 10 কিলোমিটার দূরে থেকে এত সময় লেগে গেল। হ্যাঁ 10 কিলোমিটার, তাও 10 কিলোমিটার হবে না হয়তো, তাও এত সময় লেগে গেল। হ্যাঁ আচ্ছা, লেগে গেল না। এরা খবর পেলে না আসবে। এদের কাছে যদি উপরমহল থেকে খবর আছে তবে না আসবে। এরা আছে, বসে আছে, চুপচাপ দেখবে। এরা দেখার জন্য রেডি হয়ে আছে, সবসময়ের জন্য দেখার জন্য রেডি হয়েছে, দেখবে। অনেক না বলে 25-30 খানা 40 খানা হিন্ট দেওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু স্থানীয় মানুষ যেটা বলছেন যে 10 কিলোমিটার দূরে দমকল, কেন এত সময় লেগে গেল? আমি আরেকটু কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুৎ নেই, একটা অংশের কিন্তু বিদ্যুৎ নেই, সেই জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দমকলের গাড়ি আমি দেখানোর চেষ্টা করছি, তুমি দেখছো যে দমকলের গাড়ি রয়েছে এবং দমকল বাহিনী এসেছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একটার পর একটা। আমি একটা দেখানোর চেষ্টা করব, সকাল 8টা থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে সেই দোকানের ভিতরে, এবং ভাঙাচোরা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। আধিকারিকরা রয়েছেন, দমকলের কর্মীরা রয়েছেন। তবে কেন আগুন এত নিয়ন্ত্রণ আনা গেল না, কেন বন্ধ হয়ে গেল, তুমি দেখতে পাচ্ছ দমকলের কর্মীরা রয়েছেন সারিবদ্ধ হয়ে, তারা চেষ্টা করছেন যে সমস্ত জায়গাগুলোতে আগুন জ্বলছে তার ভিতরে দমকলে জলের ফোর্স দিয়ে তাদেরকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এবং সেগুলোকে নেভানোর চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি। কেন আমরা এখানে যেখানে দেখাচ্ছি সেখানে কিন্তু তাপের একটা প্রচন্ড কিন্তু ধোঁয়া এবং তাপ কিন্তু বেরিয়ে আসছে, তার মধ্যে থেকেও দমকলরা কাজ করছেন, যত করে আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা দেখছি ভাঙা কাঁচের টুকরো এবং অ্যাসবেস্টার ভাঙা এসব জিনিসগুলো রয়েছে, তারা কিন্তু যতটা পরিমাণ সম্ভব থেকে নামিয়ে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন। একটা জায়গায় হিন্ট দেওয়ার চেষ্টা করছি, বারবার তুমি দেখতে পাচ্ছ এখানে গোটা দেওয়ালটাই পুড়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দেওয়াল পুড়েছে। বোঝাই যাচ্ছে বিষ্ণুব্রত, এখনো পর্যন্ত আগুন জ্বলছে, মানুষের মধ্যে চাপা আতঙ্ক কাজ করছে। বারবার দমকল দেরিতে আসার অভিযোগ উঠে আসছে। কেন নির্বাচনের 2 দিন আগে এই পরিস্থিতি তৈরি হলো? কেন বারবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, সন্ত্রাসের ঘটনা? কেন আগুন জ্বলবে? কেন সাধারণ মানুষের প্রাণ যাবে? আর এখানে বিজেপি কর্মীর প্রাণ কেন? তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, আরো 7 জন আক্রান্ত হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের 2 দিন আগে, তাতে আদৌ কি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? এই প্রশ্নটাই বারবার করছেন সাধারণ মানুষ। বারবার গণতন্ত্রের উৎসবে কেন রক্ত ঝরবে, কেন বোমা গুলি চলবে, কেন আগুন জ্বলবে, এই প্রশ্নটাই তো উঠছে। আর নন্দীগ্রাম বারবার রণক্ষেত্রের চেহারা নেয়। আর এবার নির্বাচনের 2 দিন আগে বিজেপি কর্মী খুন হয়ে গেল। শুধু তাই নয়, বাড়ি থেকে তাকে ফোন করে ডাকা হলো। তারপরে এই মর্মান্তিক পরিস্থিতি।
নন্দীগ্রামে খুন মহিলা বিজেপি কর্মী, ব্যাপক মারধর, নিহতর ছেলেকেও এসএসকেএমে ভর্তি করা হয়েছে। জখম সঞ্জয় আরিকে, অর্থাৎ নিহত যে বিজেপি কর্মী রথিবালা আরির ছেলে সঞ্জয় আরিকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন এই সঞ্জয় আরি। পেটে এবং মাথায় তার গুরুতর আঘাত লেগেছে। আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের থেকে। অর্ণব, এখন কেমন পরিস্থিতি, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সঞ্জয় আরি? দেখো পৌলমী, গতকালের ঘটনায় কিন্তু 7 জন আহত হয়েছিল গুরুতরভাবে। তার মধ্যে সঞ্জয় আরি, অর্থাৎ যিনি মৃত বিজেপি কর্মী, তার যে ছেলে সঞ্জয় আরি, তাকে কিন্তু একাধিক ছুরির কোপ বসানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই এসএসকেএমের যে ট্রমা কেয়ার ইউনিট রয়েছে তাকে কিন্তু সেখানে অ্যাডমিট করা হয়েছে। তাকে চিকিৎসকেরা অবজারভেশনে রেখেছেন, যেহেতু একাধিক ক্ষত রয়েছে এবং বিশেষ করে তার মাথায় ছুরির ক্ষত রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাকে দেখছেন। এবং যেভাবে ছুরির কোপ তাকে মারা হয়েছে, এলো পাথারি যেভাবে ছুরির কোপ মারা হয়েছে, তাতে কিন্তু যে স্ট্যাব উন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্টই গভীর হয়েছে এবং তার থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এবং প্রথমে যখন তাকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানকার চিকিৎসকরা তাকে দেখেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি আয়ত্তের বাইরে যখন চলে যাচ্ছিল, সেই সময় কিন্তু তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালকে। এই এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিট, এখানেই কিন্তু তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসকরা তাকে সবসময় অবজারভেশনে রেখেছেন। তাকে বিভিন্ন যে শারীরিক প্যারামিটারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়াও যেহেতু হিউজ ব্লাড লস হয়েছে, তার জন্য কিন্তু রক্ত দেওয়া হচ্ছে এবং তার সাথে তার যে উন্ডগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু পরিচর্যা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি কিছুটা স্টেবল রয়েছেন। তাকে চিকিৎসকরা পরীক্ষা করছেন, নানা রকমের মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে অন্যান্য চিকিৎসার পদ্ধতি রয়েছে, অর্থাৎ স্ক্যান থেকে শুরু করে তার আর কোথাও চোট রয়েছে কিনা, ইন্টারনাল কোনো হ্যামারেজ রয়েছে কিনা, সেগুলোও কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্ণব, যে বাকি 7 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, তারা বর্তমানে কাঁথি হাসপাতালেই রয়েছেন, সেখানেই কিন্তু তাদের চিকিৎসা রয়েছে। তারাও কিন্তু আহত হয়েছেন, তাদেরকেও কিন্তু মারধর করা রয়েছে, তাদেরও কিন্তু চোট রয়েছে। অর্থাৎ টোটাল 8 জনকে কিন্তু গতকাল সেখান থেকে ইনজিওর্ড অবস্থায় রিকভার করা হয়েছিল, যার মধ্যে কিন্তু সঞ্জয় আরি সব থেকে ক্রিটিক্যাল ছিল। তাই জন্য কিন্তু তাকে এই কলকাতার এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে। বাকি 7 জনকে কিন্তু সেখানে রেখেই বেশ, একদিকে যেমন 7 জন কাঁথির হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে নিহত বিজেপি কর্মীর ছেলে সঞ্জয় আরি এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। তাকে দেখবার জন্য গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যার, ওটা তো আমাদের এখানে সিটি স্ক্যানটা হয় না, তো বাইরে থেকেই করে নিয়ে এসেছি। ও ইয়েতে করিয়েছি স্যার, চণ্ডীপুরে করিয়েছি, রেমেডিতে করে নিয়ে এসেছি। রেমেডিতে করে নিয়ে এসেছি। ম্যাডাম দেখি আমাদের ওদের উপর একটু ভেতরে ঢুকে যাও। এই মুহূর্তে যে হিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করব নন্দীগ্রাম হাসপাতালে, সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এসে সেখানে উপস্থিত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, ঠিক কখন ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল, কারা কারা উপস্থিত ছিল, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি জানার চেষ্টা করছেন। সেই ছবিটা আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি পৌলমী। যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তিনি নিজে এসে দেখা করছেন, তিনি কথা বলছেন এবং এর মধ্যে একজনের অবস্থা তার ক্রিটিক্যাল হওয়ায় তাকে কিন্তু এখান থেকে কিন্তু তাকে রেফার করা হয়েছে। এখান থেকে তাকে রেফার করার কথা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে বলেছেন এবং একবার শোনানোর চেষ্টা করবেন। আমি দেখে নিচ্ছি আমাদের যা ক্ষতি হয়েছে হবে না, দেবব্রত মাইতিকে খুন করার শিক্ষা পাচ্ছে তো আমি করছি, এখনো গোটা কত গুন্ডা রয়ে গেছে। আমি দেবব্রত মাইতির ঘটনা কি করেছি তোমরা জানো, আমি যা করার করবো, আমি সর্বনাশ। সেটা ফেরানোর ক্ষমতা ভগবান আমাকে দেয়নি, বাকি যেটা করার করবো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এসেছিলেন, আহতদের সঙ্গে কথা বলছেন। যে ছবি রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে রয়েছেন হাসপাতালে, তিনি এক এক করে যারা আহত হয়েছেন প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন।
যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি আদনি মা ইন্টারেস্ট একে রেফার করে দাও এখানে ছিল এবং দেখো যে ছবি এই মুহূর্তে নন্দীগ্রাম হাসপাতালে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে যে সমস্ত বিজেপি কর্মীরা, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। যেভাবে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের ডাকা হয়েছে, তারপরেই যেভাবে রাজনৈতিক হিংসার ঘটনা। মহিলা বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন, তার ছেলে সঞ্জয় আরি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে নন্দীগ্রাম হাসপাতালে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য যারা রয়েছেন, যারা পেশেন্টরা রয়েছেন এখানে ভর্তি, তাদের সঙ্গেও তিনি কথা বলছেন, তাদেরও তিনি খবর নিচ্ছেন এবং মূলত যারা আহত হয়েছেন তাদের সঙ্গে ঠিক কি হয়েছিল, কি আপনার বাইরেটায় চলুন, বাইরেটায় চলুন, বাইরেটায় চলুন, বাইরে বাইরে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে নিশ্চয়ই কিছু তিনি বলবেন, তার বক্তব্য তিনি কথা বললেন এতক্ষণ পর্যন্ত।